ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে বিগত সিটেট হয়েছিল, অর্থাৎ লাস্ট যে সিটেট হয়েছিল রিসেন্ট 2026-এর ফেব্রুয়ারি মাসে, সেই 2026-এর ফেব্রুয়ারি মাসের সিটেটে তোমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির থেকে যে কোশ্চেনপত্রগুলো এসেছিলো, যে 30টা কোশ্চেন এসেছিলো, সেই 30টা কোশ্চেন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের প্রথমেই যে কোশ্চেনটা এসেছিলো সেখানে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসেছিলো, সেটা কিন্তু তোমাদের মূলত জেন্ডার থেকে কোশ্চেনটা এসেছিলো, কি জেন্ডার স্টেরিওটাইপ নিয়ে। তো তোমরা এটা 100% কনফার্ম হয়ে যাও যে তোমাদের জেন্ডার থেকে কিন্তু 1 থেকে 2টা কিন্তু তার যে কোনো ধরনের টেট হোক সেখানে আসবেই, তা সে এসটেট হোক, সিটেট হোক, কেভিএস হোক, এনভিএস হোক, যাই হোক না কেন টিচিং রিলেটেড এক্সাম, জেন্ডার থেকে কিন্তু 1 থেকে 2খানা কোশ্চেন আসেই। তো কী ধরনের কোশ্চেন আসে এখানে? এখানে হয় তোমাদের জেন্ডার স্টেরিওটাইপ থেকে আসবে, না হয় জেন্ডার বায়াস থেকে আসবে, না হয় তোমাদের জেন্ডার থেকে বেসিক একটা কোশ্চেন জিজ্ঞেস করবে। এই 3টা টপিক থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসবেই। তো এই একটা ছোট্ট একটা টপিক, তোমরা চাইলে 20 থেকে 25 মিনিটের একটি আমাদের ভিডিও লেকচার আছে, সেই লেকচারটা দেখলে তোমরা এই কনসেপ্টটা বুঝে যাবে। তো এই 20 থেকে 25 মিনিটের মধ্যে তুমি কিন্তু 1 নাম্বার পাক্কা কনফার্ম করে নিতে পারো। তোমার এর জন্য প্লেলিস্টে গিয়ে দেখো, আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেখানে ভিজিট করতে পারো। তো প্রথমে যে কোশ্চেনটা বলেছে তোমাদের সিটেটের, যে সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক জেন্ডার ধ্যান ধারণার প্রভাব শিশুদের উপর কমানোর একটি কার্যকর উপায় কোনটি? অর্থাৎ শিশুদের উপর যে জেন্ডারের যে স্টেরিওটাইপ, যে ছেলেরা এটা করবে, মেয়েরা এটা করবে, যেরকম ছেলেরা সবসময় কী করবে, ছেলেদের সবসময় দেখবে সমাজে ক্রিকেট ব্যাট, ছেলেদের সবসময় খেলনা, গাড়ি, এই সমস্ত কিছু খেলনা এনে দেয়। কিন্তু সেই একই পরিবারে যদি একটি মেয়ে কন্যা সন্তান হয়, সেক্ষেত্রে তাদের কী দেয়? তাদের রান্নাবাটি এনে দেবে, তাদের ঘরের বিভিন্ন সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র এনে দেবে, খেলনা। তো এই যে জেন্ডারের একটি ভুল ধারণা, যে ছেলেরা এই কাজ করতে পারবে না, মেয়েরা এই কাজ করতে পারবে না, ছেলেরা অফিসে কাজ করবে, মেয়েরা রান্না করবে, এই যে জেন্ডার স্টেরিওটাইপের একটি ভ্রান্ত ধারণা, জেন্ডার স্টেরিওটাইপের একটি ধারণা, এই ধারণাকে কমানোর জন্য কি করা উচিত, একটি কার্যকরী উপায় কোনটি? তো এখানে 4টা অপশন দিয়েছে, এর মধ্যে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং কোনটা সবথেকে যুক্তিযুক্ত তোমার মনে হয়, সেই অপশনটা তুমি কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, প্রথমে যে অপশনটা বলেছে, শিশুদের ঐতিহ্যগত লিঙ্গভিত্তিক ভূমিকাগুলিকে অনুসরণ করতে উৎসাহিত করা। অর্থাৎ যে ঐতিহ্যগত যে ধারণাগুলো চলে আসছে, যে মেয়েরা রান্না করবে, ছেলেরা অফিসে কাজ করবে, এই যে ধারণা, এই ধারণাটাকে অনুসরণ করতে আরও উৎসাহিত করা ছেলে মেয়েদের, এটা তো অবশ্যই একটি নেগেটিভ দিক। এর ফলে কী হবে? জেন্ডার স্টেরিওটাইপের যে ধারণা, এটা আরও বৃদ্ধি পাবে। তাই অপশন এ কিন্তু প্রথমেই আমি কেটে দেবো, এটা কিন্তু একদমই হবে না। এরপর শিশুদের লিঙ্গ নির্দিষ্ট অর্থাৎ জেন্ডার স্পেসিফিক শিক্ষা সামগ্রী প্রদান করা। যেরকম জেন্ডার স্পেসিফিক বলতে, যে ছেলেরা ধরুন রান্নাবাটি দিয়ে খেলবে, মেয়েরা রান্নাবাটি দিয়ে খেলবে, ছেলেরা ক্রিকেট ব্যাট দিয়ে খেলবে, এই ধরনের যে এডুকেশনাল যে শিক্ষাক্ষেত্রে যে ম্যাটেরিয়ালসগুলো হয়, শিক্ষাক্ষেত্রের ম্যাটেরিয়ালসগুলোও ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া। তো এটাও কিন্তু জেন্ডার স্টেরিওটাইপকে আরও প্রাধান্য দেয়, তাই এটাও কিন্তু ভুল উত্তর হবে। এবং 3 নম্বরে দেখো কি বলেছে, শিশুদের বিভিন্ন ধরনের লিঙ্গভিত্তিক ভূমিকার সঙ্গে পরিচয় করানো এবং তাদের নিজেদের আগ্রহ অনুসারে উৎসাহিত করা। অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমাজে যে জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডারের যে আলাদা আলাদা বিষয়, এগুলো সম্পর্কে তাদের অবগত করানো এবং তাদের শিশুদের ব্যক্তিগত মত, অর্থাৎ কোনো মেয়ে যদি চায় আমি ক্রিকেট খেলবো, তাকে বাধা দেওয়া যাবে না, তাকে সেই বিষয়ে উৎসাহিত করতে হবে। কোনো ছেলে যদি চায় আমি একজন ভালো শেফ হব, আমি ভালো রান্না শিখব, তাহলেও তাকে বাধা দেওয়া যাবে না, তাকে উৎসাহী করতে হবে। এটা কিন্তু অপশন 3-এ বলেছে, তাই এই অপশনটা কিন্তু অনেকটাই যুক্তিযুক্ত মনে হচ্ছে। কিন্তু তার আগে আমরা 4 নাম্বার অপশনটা দেখব। 4 নাম্বার অপশনে যদি এর থেকেও ভালো কোনো বেটার কোনো অপশন থাকে, তাহলে আমরা 4 নাম্বারটা সিলেক্ট করব। তাই আমাদের 4 নাম্বার অপশনটাও একবার ভালো করে পড়তে হবে। দেখো 4 নাম্বারে কী বলা আছে, ধরে নেওয়া যে শিশুরা স্বাভাবিকভাবেই লিঙ্গ নিরপেক্ষ কার্যকলাপ ও আগ্রহকে দিকে ঝুঁকবে। অর্থাৎ লিঙ্গ নিরপেক্ষ কার্যকলাপ ও আগ্রহের দিকে ঝুঁকবে। ধরে নেওয়া যে শিশুরা কিন্তু স্বাভাবিকভাবে ঝুঁকবে না, তাদের কি করতে হবে, সেইভাবে তাদের ফ্যাসিলিটি দিতে হবে, সমাজে তাদের সেইভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তাই এটাও কিন্তু অতটাও যুক্তিযুক্ত নয়। তাই সঠিক আনসার কী হয়ে যাবে? সঠিক আনসার কিন্তু হয়ে যাবে তোমাদের অপশন 3। সঠিক আনসার কী হয়ে যাবে? সঠিক আনসার হয়ে যাবে অপশন 3, অর্থাৎ 3 নাম্বার কিন্তু এর সঠিক উত্তর।
এরপর 2 নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে, গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ধরে নেয় যে, এখানে কিন্তু তোমাদের কোশ্চেনটা যেটা এসেছে এটা মূলত তোমাদের অ্যাসেসমেন্ট থেকে বা ইভালুয়েশনের চ্যাপ্টার থেকে কোশ্চেনটা এসেছে। তো এই ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট থেকেও কিন্তু তোমাদের 2 থেকে 3টা কোশ্চেন আসে, এটা কনফার্ম ধরে নাও। তো এখানের যে কোশ্চেনটা প্রথমেই দিয়েছি সেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। 2 ধরনের অ্যাসেসমেন্ট আমরা ভাগ করতে পারি, একটা ফর্মেটিভ, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে যেটা তোমাদের বছর শেষে যে অ্যাসেসমেন্টটা হয়, অর্থাৎ যার কোনো মডিফিকেশন, অর্থাৎ যে অ্যাসেসমেন্ট হওয়ার পর শিক্ষার্থীকে আর কোনো তুমি তার রিমেডিয়াল টিচিং দিতে পারবে না। কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কখন হয়, শিক্ষার্থীকে আরও বেটার পারফর্ম করার জন্য, শিক্ষার্থীকে আরও উন্নতভাবে শেখানোর জন্য বছর ধরেই অ্যাসেসমেন্ট হতে থাকে। যেরকম তোমাদের টেস্ট এক্সাম, ধরো একটা টেস্ট এক্সাম হলো, টেস্ট এক্সামের পরে কি একটি শিক্ষার্থী একটি অঙ্ক ভুল করলো, তাকে পুনরায় সেটা শেখাতে পারবে। তো এই ধরনের যে টেস্ট এক্সাম, এগুলো কি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়বে। কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট কোনগুলো? সামেটিভ অ্যাসেসমেন্ট বলতে ফাইনাল যে অ্যাসেসমেন্ট, ধরো বৎসরের বার্ষিক পরীক্ষা হলো, ফাইনাল এক্সাম হয়ে গেল, তারপরে একটি শিশু ধরো 100-র মধ্যে 90 পেয়েছে, তাহলে তার 10 নাম্বার যে জায়গা থেকে ঘাটতি হলো সেটা কিন্তু সেই শিক্ষাবর্ষে সেই ক্লাসে তুমি আর তাকে শেখাতে পারবে না। কেন পারবে না? কারণ সে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে, তার আর রিমেডিয়াল দেওয়ার সুযোগটা থাকলো না। এই যে ফাইনাল যে অ্যাসেসমেন্ট, এটাকে কি বলে? সামেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টে রিমেডিয়াল দেওয়ার সুযোগ থাকে না, ফর্মেটিভ অ্যাসেসমেন্টে থাকে। আর ফর্মেটিভ যে অ্যাসেসমেন্ট, এটা বৎসরের শুরু থেকে শেষ অবধি কন্টিনিউয়াসলি চলে। তো এক্ষেত্রে কি বলেছে দেখো, গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ধরে নেয় যে শেখার জন্য প্রতিযোগিতা অপরিহার্য। শেখার জন্য প্রতিযোগিতা কিন্তু অপরিহার্য, এটা কিন্তু অবশ্যই অপরিহার্য, তবে এটাই থেকেও যদি ভালো অপশান থাকে আমরা সেই অপশানটা বেছে নেব। এর জন্য আমরা 4টা অপশানই ভালো করে দেখব। শুধুমাত্র পরিমাণগত মানদণ্ডই সঠিক প্রক্রিয়া বা ফিডব্যাক প্রদান করে। পরিমাণগত বলতে কি বোঝায়? এখানে বলেছে কোয়ালিটেটিভ, এখানে কি বলেছে? কোয়ান্টিটেটিভ। এখানে কোয়ান্টিটেটিভ বলেছে, শুধু কোয়ান্টিটেটিভ নয়, কোয়ালিটেটিভ দিকও বোঝাবে। অর্থাৎ 100-র মধ্যে 80 পেলো তাহলেই সে ভালো, এটা নয়। এইভাবে অ্যাসেসমেন্ট করাটা ঠিক নয়। তাকে তার কোয়ালিটি, গুড ব্যাড, এইভাবে তার যে গুণ, সেই গুণটাও বিচার করতে হবে। আর গুণ কখনো নাম্বার, অ্যাকচুয়াল নাম্বার দিয়ে কখনো ডিসাইড করা যায় না। তাই কোয়ালিটেটিভ নয়, কোয়ান্টিটেটিভ নয়, এই দুটো যদি একই অপশানে থাকতো আমরা সেটা বেছে নিতাম। কিন্তু দুটো যেহেতু আলাদা আলাদা অপশানে আছে এবং এখানে শুধুমাত্র আছে, তাই আমরা এই অপশানটাও নেব না, এই অপশানটাও আমরা নেব না। এরপরে দেখো কি বলেছে, এই দুটোই কাটা হয়ে গেল। এরপরে বলেছে মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা উচিত। মূল্যায়ন প্রক্রিয়ায় কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত, এটা কিন্তু বেস্ট অপশন মনে হচ্ছে। তাই এই অপশনটাই সঠিক আনসার হবে। কেন? কারণ মূল্যায়ন প্রক্রিয়ায় যখন শিশুরা পার্টিসিপেট করবে তখন তারা নিজেরাও সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবে নিজেকে, এবং তারাও নিজেদের মধ্যে ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে এবং ধীরে ধীরে সেগুলোকে ইমপ্রুভমেন্ট করতে পারবে। তো এটা বেস্ট প্রসেস। তোমরা যদি 360 ডিগ্রি অ্যাসেসমেন্টের কথা বলো, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা বলে 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট, সেই 360 ডিগ্রি অ্যাসেসমেন্টে কী বলেছে বলো তো? ত্রিস্তরীয় মূল্যায়নের কথা বলেছে। কি বলেছে? ত্রিস্তরীয় মূল্যায়ন। এই ত্রিস্তরীয় মূল্যায়নে কি বলে? সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষার্থী নিজে অ্যাসেসমেন্ট করবে, টিচার অ্যাসেসমেন্ট করবে, এবং পেয়ার অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদের সহপাঠী যারা আছে তারাও অ্যাসেসমেন্ট করবে। এই 3 ধরনের অ্যাসেসমেন্ট কিন্তু বলেছে 360 ডিগ্রি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। তাই এর সঠিক অ্যান্সার হবে অপশান 4। এরপরে 3 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 3 নম্বর কোশ্চেনে বলেছে একটি অ্যাজারশন আর রিজন, এই উক্তি এবং কারণ, এই ধরনের কোশ্চেন কিন্তু 2 থেকে 3টা তোমরা পাবে। তাই এই ধরনের প্রশ্ন বেশি করে তোমরা সলিউশন করার চেষ্টা করবে। একটা কোশ্চেন দেখো, দেখলে বুঝতে পারবে এই ধরনের কোশ্চেনগুলো কতটা জটিল হয়। দেখো কি বলেছে, উক্তিতে কি বলেছে? শিক্ষকদের শিশুদের প্রচুর স্ক্যাফোল্ডিং প্রদান করা উচিত, যেমন বিভিন্ন ধরনের ইঙ্গিত, সংকেত দেওয়া। এক্ষেত্রে দেখো স্ক্যাফোল্ডিং কথাটি বলেছে। স্ক্যাফোল্ডিং কথাটা আমরা কার তত্ত্বে পাই বলো তো? কমেন্টে জানাও। স্ক্যাফোল্ডিং কথাটা কিন্তু আমরা পাই ওই ভাইগটস্কির তত্ত্বের থিওরিতে, অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজের উপর যে থিওরি দিয়েছিল লেভ ভাইগটস্কি, তার থিওরিতে কিন্তু আমরা স্ক্যাফোল্ডিংয়ের তত্ত্বটা পাই। কী পাই? স্ক্যাফোল্ডিংয়ের থিওরি। এবং স্ক্যাফোল্ডিং বলতে কী বোঝায়? বিভিন্ন ধরনের ইঙ্গিত প্রদান করা। ধরো কোনো একটা শিক্ষার্থী 2 আর 2 কত পাচ্ছে না, তো সেক্ষেত্রে তুমি ইঙ্গিত দেবে 3-এর পরে কি, 5-এর আগে কি,
এভাবে ইঙ্গিত দিয়ে তাকে বোঝাবে। তো এটাই কিন্তু বেস্ট অপশান শিক্ষার্থীদের শেখানোর জন্য, এটা কিন্তু কারেক্ট। এর পরের দেখো কারণটা কি বলেছে, যে পেঁয়াজে জোর দিয়েছে যে অধিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুদের জ্ঞানীয় বা কগনিটিভ দক্ষতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা প্রত্যেকেই জানো যে জেন যে পেঁয়াজে অর্থাৎ পেঁয়াজের যে থিওরি দিয়েছিল সেটি কি দিয়েছিল, সেটি অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের উপর নয়, তিনি কিন্তু ব্যক্তি নির্ভর কনস্ট্রাকটিভিজম অর্থাৎ সমাজের উপর নয়, নিজে অর্থাৎ ব্যক্তি নির্ভর কনস্ট্রাকটিভিজমের উপর কিন্তু জেন পেঁয়াজে থিওরি দিয়েছিলেন। এবং এই যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলেছে, এটি কিন্তু মূলত দিয়েছিল তোমাদের ভাইগটস্কি। তাই এই কারণটা কিন্তু ভুল কারণ, এটা কিন্তু ভুল আর এটা কিন্তু সঠিক। এবার আমরা এই হিসেব মতো অপশন দেখে নেব কোনটা সঠিক হয়। এখানে দেখো প্রথমে এ বলেছে এ এবং বি উভয়েই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা করে, তো এটা অবশ্যই নয়। বি আর অর্থাৎ রিজন যেটা ছিল সেটা ভুল ছিল এবং ব্যাখ্যাও করে না। এবং 2 নম্বরে বলেছে এ এবং বি উভয়েই সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এ এবং আর উভয়েই সত্য, উভয়েই কিন্তু সত্য নয়, আমাদের আর কিন্তু ভুল ছিল, আর কিন্তু আমাদের ফলস ছিল, তাই এটাও হবে না। এরপরে কি বলেছে, এ সত্য কিন্তু আর মিথ্যা, অর্থাৎ এখানে আমাদের 3 নম্বর অপশানটাই কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। এ সত্য কিন্তু আর অর্থাৎ রিজন যেটা ছিল সেটা কিন্তু মিথ্যে ছিল। এর পরের কোশ্চেনে কি বলেছে, 4 নম্বর কোশ্চেনে বলেছে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ শ্রেণীকক্ষে কারিকুলাম বা পাঠ্যক্রম কেমন হওয়া উচিত এবং শিক্ষাদান কেমন হওয়া উচিত। ইনক্লুসিভ এডুকেশন বা যেটা তোমাদের ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, ইনক্লুসিভ এডুকেশন বলতে একই শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকবে। হতে পারে কোনো শিক্ষার্থী একটু বেশি মেধা সম্পন্ন, হতে পারে কোনো একটি শিক্ষার্থী একটু কম মেধা সম্পন্ন, হতে পারে কোনো শিক্ষার্থী কোনো ডিজিজ অর্থাৎ লার্নিং যে ডিসঅর্ডার তাতে ভুগছে। এই ধরনের সমস্ত ধরনের শিক্ষার্থীকে নিয়ে একই শ্রেণীকক্ষে তোমাদের পাঠদান দিতে হবে। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, এক্ষেত্রে তোমাদের যে কারিকুলামটা হবে সেটা কিন্তু কি হওয়া উচিত বলো তো, সেটা তোমাদের ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান বানাতে হবে, যেটা এনইপি 2020 বলে। কি বলে, তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান বানাতে হবে যারা স্পেশাল চাইল্ড, স্পেশাল নিড যাদের প্রয়োজন তাদের জন্য। এখানে অপশন কি দিয়েছে দেখো, অপশনে দিয়েছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত। এর অপশনে কি দিয়েছে, পাঠ্যক্রম নমনীয়, শ্রেণীকক্ষটা হবে নমনীয় এবং পাঠ্যক্রম কি হবে, পার্থক্য ভিত্তিক অর্থাৎ ডিফারেন্সিয়েট হবে, অর্থাৎ প্রত্যেকের জন্য যাদের স্পেশাল চাহিদা প্রয়োজন তাদের জন্য আলাদা হবে। তো এটাই কিন্তু সঠিক উত্তর। ফ্লেক্সিবল অবশ্যই হতে হবে শ্রেণীকক্ষকে, যাতে সকলেই অ্যাডজাস্ট করতে পারে, এবং পার্থক্য ভিত্তিক, কারো যদি কোনো স্পেশাল চাহিদা থাকে, কারো যদি কোনো স্পেশাল নিডস থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে স্পেশাল হেল্প করতে হবে, স্পেশাল নিডস তাকে দিতে হবে, স্পেশাল কারিকুলাম তার জন্য সেট করতে হবে যাতে তার কোনো রকম অসুবিধে না হয়। ধরো কোনো শিক্ষার্থী ভালো দেখতে পায় না, তাহলে কি করতে হবে, তাকে শ্রেণীকক্ষের প্রথম বেঞ্চে বসাতে হবে। ধরো কোনো শিক্ষার্থী ঠিকঠাক শুনতে পায় না পেছনে বসলে, তাকে বেঞ্চের প্রথমে বসাতে হবে। এইভাবেই তাদের জন্য ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তাদের জন্য ডিফারেন্স কিছু ক্রিয়েট করতে হবে। তো তাহলেই কিন্তু শ্রেণীকক্ষ একদম সুন্দর হবে। এরপরে 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, ড্যাশ বলতে বিকাশের সেই সময়কালকে বোঝায় যখন একজন ব্যক্তি নতুন দক্ষতা সামর্থ্য অর্জনের জন্য সবথেকে প্রস্তুত থাকে এবং পরবর্তীতে সেই সুযোগ হারালে তার ক্ষতি পূরণ করা কঠিন হয়ে যায়। অর্থাৎ জীবন এই যে চাইল্ডহুড থেকে শুরু করে একদম জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এই যে বিভিন্ন সময়কাল জীবনের চাইল্ড সাইকোলজি অনুযায়ী যে বিভিন্ন সময়ে ডিফারেন্ট সময়ে ভাগ করেছে, এই সময়গুলির মধ্যে কোন সময়টা এমন একটা সময় যেখানে একজন ব্যক্তি সবথেকে বেশি জিনিস শেখার জন্য প্রস্তুত থাকে এবং সেই সময়টা পার হয়ে গেলে সেই যে সময়ের ঘাটতি, সেই ঘাটতিটা আর মেকআপ দেওয়া যায় না। তো এটা কোন সময় হতে পারে, এটা হতে পারে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, নাকি ডেভেলপমেন্টাল টাস্ক, নাকি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, নাকি সেন্সিটিভ পিরিয়ড। তো এক্ষেত্রে কিন্তু অপশানগুলো দেখেই বোঝা যাচ্ছে 3 নম্বর যে অপশানটা এটাই সঠিক আনসার হবে, অর্থাৎ সেন্সিটিভ পিরিয়ড। আর বাকি অপশানগুলো কিন্তু একদমই হবে না, কারণ ডেভেলপমেন্টাল টাস্ক বলতে কি বোঝায়, ডেভেলপমেন্টাল টাস্ক বলতে বোঝায় ধরো একটি শিশুকে 5 বছরের মধ্যে তাকে কি করতে হবে, তাকে ঠিকঠাক যে তোমাদের যে
5 বছর নয়, ধরো একটি শিশুকে 2 বছরের মধ্যে হাঁটা বা দৌড়ানো শিখতে হবে, সেক্ষেত্রে তার এটা ডেভেলপমেন্টাল টাস্ক। একটি শিশু ধরো ক্লাস 3 অর্থাৎ ক্লাস 3 পর্যন্ত, যেটা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি বলে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসি, ক্লাস 3 পর্যন্ত তাকে বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখতে হবে। এটা তার জন্য কি একটা ডেভেলপমেন্টাল টাস্ক, এটা তাকে পূরণ করতেই হবে। আর এটাই হচ্ছে তোমাদের যে যেতে হবে ওই স্টেজ পর্যন্ত, ওটাকে কি বলে মাইলস্টোন বলে। আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তো টোটালি আলাদা জিনিস, যেটা আমরা তোমাদের ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে পড়েছি। তো এক্ষেত্রে সঠিক আনসার কিন্তু অপশন 3 হয়ে যাবে। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেনে কী বলেছে, নিম্নলিখিত উক্তিতে বিকাশের কোন নীতিটি প্রকাশ পেয়েছে? নিম্নলিখিত উক্তিতে বিকাশের কোন নীতিটি প্রকাশ পেয়েছে? শৈশব ও প্রারম্ভিক বাল্যকালে হাত ও পায়ের তুলনায় বাহু দ্রুত বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ হাত পা ধীরে পরে ডেভেলপমেন্ট বা বৃদ্ধি পাবে, তার আগে তার যে বাহু সেটা আগে ডেভেলপমেন্ট পাবে। আমরা পড়েছিলাম ডেভেলপমেন্টাল প্রিন্সিপালে সেফালোকাউডাল এবং প্রক্সিমোডেস্টাল ডেভেলপমেন্ট। যদি কোনো ব্যক্তির কী হয়, মাথা ঘাড় আগে ডেভেলপড হবে, এটা ন্যাচুরাল জিনিস। প্রত্যেকটি শিশুর মাথা সে আগে ঘাড় তুলতে শিখবে, কোমর হামাগুড়ি দিতে শিখবে, তারপর তার পায়ের ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ শেষে সে দাঁড়াতে শিখবে। এই যে মাথার ডেভেলপমেন্ট আগে আর পায়ের ডেভেলপমেন্ট পরে হলো, এটাকে কি বলবে? এটাকে বলবে সেফালোকাউডাল ডেভেলপমেন্ট। আর কোনো একটি শিশুকে যখন কোনো একটি পেন্সিল ধরতে দেবে, ধরো এই এয়ারবাডসটা আমি কোনো একটি শিশুকে ধরতে দিলাম, সে প্রথমে কী করবে বলো তো? এভাবে জড়িয়ে ধরবে, অর্থাৎ তার এই হাতের বা আঙুলের ডেভেলপমেন্ট কিন্তু ঠিকঠাকভাবে হয়নি, সে ঠিকঠাকভাবে এটাকে ধরতে পারবে না, তাই সে জড়িয়ে ধরবে। অর্থাৎ তার এই যে সেন্টার পয়েন্ট শরীরের, সেটার ডেভেলপমেন্ট আগে হবে এবং হাত আঙুলের ডেভেলপমেন্ট পরে হবে। অর্থাৎ এটা ধীরে ধীরে কেন্দ্র থেকে পরিধির দিকে যাবে। এই যে কেন্দ্র থেকে পরিধির দিকে যাবে, এটাকে কী বলে বলো তো? এটাকে বলে প্রক্সিমোডেস্টাল ডেভেলপমেন্ট। একইভাবে এই অপশানে কিন্তু সেম কথাটাই বলেছি, হাত পায়ের ডেভেলপমেন্ট পরে হবে, বাহুর ডেভেলপমেন্ট আগে হবে। তাই এক্ষেত্রে কিন্তু এই যে ডেভেলপমেন্টের রুলস, ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল, সেটা কোনটা ফলো করছে বলো তো? সেটা ফলো করছে তোমাদের কি প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ অপশন এ কিন্তু এর সঠিক আনসার হয়ে যাবে। এরপর দেখো, এরপর কি বলেছে, এরপর 7 নম্বর কোশ্চেনে বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্যকর সমস্যা সমাধান অর্থাৎ অ্যাফেক্টিভ প্রবলেম সলভিং প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে? কোন প্রক্রিয়াটা আমাদের অ্যাফেক্টিভ প্রবলেম সলভিংকে বাধাগ্রস্ত করবে, আমাদের কোনো সমস্যা সমাধান করাকে আটকে দেবে? তো যেটা কনসেপ্ট ম্যাপিং, 2 নম্বর অপশানে দেখো কি বলেছে, কনসেপ্ট ম্যাপিং। অর্থাৎ কোনো একটি ধরো কোনো একটি সমস্যা, কোনো একটি গণিত বা কোনো একটি রিজনিং, সেটা তুমি সলভ করতে পারছো না, সেক্ষেত্রে কী করবে? সেটাকে নিয়ে ভাববে, সেটা কোন কোন জিনিস নিয়ে হতে পারে, সেই রিলেটেড জিনিসগুলো নিয়ে ভাববে, একটি কনসেপ্ট তৈরি করবে নিজের মধ্যে। তো এই কনসেপ্ট ম্যাপিংটা কিন্তু অবশ্যই সাহায্য করে, তাই এটা কিন্তু সঠিক উত্তর হবে না। এখানে কিন্তু বলেছে বাধাগ্রস্ত করে, তো বাধাগ্রস্ত করে বলতে এখানে নেগেটিভ উত্তরটাই সঠিক উত্তর হবে। তো এবার দেখো ব্রেন স্ট্রমিং কথাটা কি? ব্রেন স্ট্রমিং যে বিষয়টা, সেটা হচ্ছে ধরো কোনো একটি বিষয় নিয়ে তোমাকে ভাবতে দিল, যেরকম যে তোমাকে ধরো বলতে দিল যে তুমি 5th জানুয়ারি সম্পর্কে অর্থাৎ 5th সেপ্টেম্বর সম্পর্কে কিছু একটি বলো, 5 লাইনের কিছু একটি বলো। সেক্ষেত্রে তুমি কি বলবে? তোমার মাথার মধ্যে 5th সেপ্টেম্বর সম্পর্কিত যত ইনফরমেশন আছে, সমগ্র ইনফরমেশন নিয়ে তুমি ভাবনা চিন্তা শুরু করবে। এই যে ভাবনা চিন্তা শুরু করলে, ব্রেনের মধ্যে যে একটি ঝড় তৈরি ফেললে, ব্রেনের মধ্যে কিন্তু প্রচুর তোলপাড় তৈরি হবে, এটা 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 বিভিন্ন ধরনের ইনফরমেশন আসতে শুরু করবে। এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন যখন আসতে শুরু করে, সেটাকেই কি বলে? সেটাকেই ব্রেন স্টর্মিং বলে। আর অ্যানালজিক্যাল থিঙ্কিং বলতে সাদৃশ্য ভিত্তিক চিন্তা, অর্থাৎ যেটা তো অবশ্যই তোমাকে সাহায্য করবে। তাই এক্ষেত্রে যেটা নেগেটিভ উত্তর, সেটা হচ্ছে রেসপন্স সেট, অর্থাৎ এই রেসপন্স সেটটা কিন্তু তোমাকে অ্যাফেক্টিভ প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে সাহায্য করে না। তাই এটা কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 7, এর অপশন এ কিন্তু সঠিক উত্তর। এরপর দেখো, এরপর তোমাদের আরও অ্যাজারশন রিজনিং আছে। তো আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হলো, আজকে আমরা 7খানা কোশ্চেন সলভ করলাম। তো এবার তোমরা কিন্তু জানাও প্রত্যেকেই 7খানা কোশ্চেনের মধ্যে কার কতগুলো কোশ্চেন আনসার সঠিক হলো। এরপরে
ক্লাসে কিন্তু আমরা 8 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব, যেখানে আমরা 8 থেকে 30 নাম্বার কোশ্চেন অবধি যাব এবং প্রত্যেকটি কোশ্চেনের যে অপশানগুলো সেগুলো আমরা বিস্তারিত অ্যানালিসিস করব। এবং তোমরা যদি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজির উপর প্রত্যেকটি টপিক ধরে ধরে ক্লাস পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও যে তোমরা প্রত্যেকটি টপিক ধরে ধরে একদম সিলেবাস ওয়াইজ শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যদি কনসেপ্ট প্লাস নোটস পেতে চাও কমেন্ট বক্সে জানাও। আমরা তোমাদের দ্রুত সেই কমেন্টসের উপর একটি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি অর্থাৎ তোমাদের যে এডুকেশনাল সাইকোলজি, এই এডুকেশনাল সাইকোলজির উপর একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি ক্লাস প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট। ইউটিউবে একটি আলাদা প্লে লিস্ট তৈরি করে সেখানে আমরা একদম তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে একদম লার্নিং, একদম তোমাদের মোটিভেশন, তোমাদের যে ইন্টেলিজেন্স, এই যে প্রত্যেকটি কনসেপ্ট আছে, প্রত্যেকটি চ্যাপ্টার আছে, এই প্রত্যেকটি চ্যাপ্টারের ভেতরে যত সাব ইউনিট সাব টপিক আছে সবগুলো আমরা কিন্তু ডিটেলসে অ্যানালিসিস করে দেবো, ডিটেলসে ক্লাসে বিস্তারিত আলোচনা করে দেবো। তোমাদের যত থিওরি আছে, কোন কোন থিওরিগুলো তোমাদের পড়তে হবে, তোমাদের কিন্তু মোস্ট যে কয়েকটা থিওরি পড়তে হবে সেগুলো আমি তোমাদের সেই পরের ক্লাসে মাইন্ড ম্যাপিং যে ক্লাস সেই ক্লাসে ডিসকাস করে দেবো। এর জন্য কমেন্ট বক্সে জানাও তোমরা সেই ক্লাসগুলো ফ্রি অফ কস্ট ইউটিউবের মাধ্যমে পেতে চাও কি না। যদি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা তাহলে পরবর্তী ক্লাসে সেই টপিকের উপরই তোমাদের ভিডিও আনতে চলেছি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা কমেন্টস অবশ্যই জানাবে এই 7খানা কোশ্চেনের মধ্যে কার কতগুলো কোশ্চেন সঠিক হলো, এবং তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউটস থাকে একটি হেল্পলাইন নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে, সেই হেল্পলাইন নাম্বারে তোমরা নির্দ্বিধায় কোশ্চেন করতে পারো। বা তোমাদের যদি কোনো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির উপর কোনো যদি সমস্যা থাকে কোনো কনসেপ্টে কোনো কোশ্চেনে, তোমরা সেই কোশ্চেনটি আমাদের হেল্পলাইন নাম্বারে পাঠিয়ে দাও। আমাদের টিম তোমাদের সলিউশনের সাথে উইথ সলিউশন তোমাদের তার সঠিক ব্যাখ্যা দিয়ে দেবে পিডিএফ ফরম্যাটে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী আপডেট তোমার আগে সবার কাছে পৌঁছে যায়। এটা কিন্তু আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল। আমরা আগেও একটি ইউটিউব চ্যানেলে কিন্তু প্রপার সিরিজ শুরু করেছিলাম এবং শেষ অবধি সেই সিরিজটা শুরু করেছি। তাই এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।